শুরু হলো প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাচল। আজকের উত্তরাচলটি গ্রন্থনা করেছেন মনিবুল ফেরদৌস। সমাজ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা একটি জাতিকে উন্নয়ন, মানবিক মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যায়। সমাজের অসঙ্গতি, কুসংস্কার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং ইতিবাচক পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে কাজ করা আমাদের সবার দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজ পরিবর্তনের এই অভিযাত্রায় প্রত্যেক মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের চেতনা ধারণ করে গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক, সুন্দর ও সমৃদ্ধ সমাজ। সেই প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাচল। আশা করি আজকের প্রতিটি আয়োজন আপনাদের জ্ঞান, চিন্তা ও সামাজিক সচেতনতাকে আরও সমৃদ্ধ করবে। শ্রোতাবন্ধু, আজকের আয়োজনে রয়েছে আজকের ডায়েরি ও কুইজ, ইতিহাসের এই দিনে, কর্মব্যস্ত সুখী জীবন বই থেকে পাঠ, আবিষ্কারের গল্প, লোকঐতিহ্য, সমসাময়িক টিপস এবং আধুনিক গান। থাকুন আমাদের সাথেই। আজ মঙ্গলবার 23শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 21শে মহরম 1448 হিজরি, 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরগাঁয়ের আকাশে সূর্য উঠেছে 5টা 18 এবং সূর্য অস্ত যাবে 7টা 3। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আজকের কুইজের প্রশ্নটি জানবার জন্য। আজকের কুইজটি হচ্ছে, সমাজ সংস্কারের অন্যতম প্রধান ভিত্তি কি? আমি আবারও বলছি, আজকের উত্তরাচলের কুইজটি হচ্ছে, সমাজ সংস্কারের অন্যতম প্রধান ভিত্তি কি? সঠিক উত্তর লিখে উত্তরাচল চলাকালীন সময়ে SMS করুন 01730240037 এই নম্বরে। আমি আবারও বলছি, আজকের কুইজটির হচ্ছে, সমাজ সংস্কারের অন্যতম প্রধান ভিত্তি কি? সঠিক উত্তর লিখে অনুষ্ঠান চলাকালীন সময়ে SMS করুন 01730240037 এই নম্বরে। ইতিহাস একটি জাতির আত্মপরিচয় ও অভিজ্ঞতার ভাণ্ডার। অতীতের ঘটনা, সাফল্য ও সংগ্রামের ইতিহাস আমাদের বর্তমানকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের জন্য সঠিক পথ নির্দেশনা দেয়। আসুন এখন শুনুন ইতিহাসের এই দিনে। ইতিহাসের এই দিনে 7 জুলাই 1927 সালের 7 জুলাই বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে। বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল 1984 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1991 সালের আজকের দিনে বাংলাদেশে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট আইন পাস হয়। 2004 সালের 7ই জুলাই 122 বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়। 1910 সালের আজকের দিনে বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ মৃত্যুবরণ করেন। 1550 সালের এই দিনে প্রথম চকলেট বাজারে আসে। 1607 সালের 7ই জুলাই গড সেভ দ্য কিং গানটির প্রথম গীত হয়। 1855 সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে। 1896 সালের 7ই জুলাই মুম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়। 1929 সালের আজকের দিনে ভ্যাটিকান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে। 1957 সালের 7ই জুলাই চীনের পর্বতারোহীরা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ইতিহাসের এই দিনে শুনছিলেন, বন্ধুনায় ছিলেন শাহনাজ পারভিন। জীবনে সফলতা অর্জনের জন্য প্রয়োজন
অধ্যবসায়, সততা এবং কর্মনিষ্ঠা। কর্মমুখর ও সুশৃঙ্খল জীবন মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে। এখন শুনুন কর্মব্যস্ত সুখী জীবন বই থেকে পাঠ। কর্মব্যস্ত সুখী জীবন থেকে আজ শোনাবো জীবন দৃষ্টি ও যত্নায়ন দেহ মনকে স্ট্রেস ও টক্সিন মুক্ত করে। দেহ মনের সুস্থতা ও প্রশান্তির জন্য যথাযথ মনোযোগ ও বিজ্ঞানসম্মত যত্ন। আমাদের সার্বিক সুস্বাস্থ্যের জন্য এটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি অনুশীলন। দৈনন্দিন জীবনযাপনে নানা ঘটনার প্রতিক্রিয়ায় সচেতন অসচেতনভাবে আমাদের দেহ অভ্যন্তরে এবং মনের গভীরে নানা রকম স্ট্রেস ও টক্সিন বা বিষাণুর সৃষ্টি হয়, যা আমরা বের করে দিতে পারি। যত কার্যকরভাবে এটা আমরা করতে পারবো, ততই বাড়বে আমাদের সুস্থতার শক্তি ও প্রশান্তির স্থায়িত্ব। সঠিকভাবে দম নেয়া ও ছাড়ার মাধ্যমে আমরা দেহকে অক্সিজেন সমৃদ্ধ ও কার্বন ডাই অক্সাইড মুক্ত করতে পারি। তাই দম যত সঠিক হবে, তত আমাদের এনার্জি লেভেল বাড়তে থাকবে। সারাদিন পরিশ্রম করেও দেহ থাকবে ক্লান্তহীন ও কর্মক্ষম। এজন্য দিনে অন্তত ৫ বার উজ্জীবন বা বিশেষ নিয়মে বুক ফুলিয়ে দম নেয়ার অভ্যাস করুন। দিন কয়েকের মধ্যে একটা চনমনে পরিবর্তন নিজেই অনুভব করবেন। সঠিক খাদ্যাভ্যাস। দ্বিতীয় ধাপে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। কারণ খাবারের মধ্য দিয়ে যাতে দেহ টক্সিন প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই সবসময় রাসায়নিক মুক্ত প্রাকৃতিক ও তাজা খাবার এবং মৌসুমী ফলমূল খেতে হবে। এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হবে একটাই, স্বাস্থ্যের জন্য যা ভালো সেটাই খাবো। আর টক্সিনযুক্ত খাবার ও পানীয় যেমন সব ধরনের প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার, অতিরিক্ত তৈলাক্ত ভাজা পোড়া ও অধিক চিনিযুক্ত খাবার, অ্যালকোহল, কোমল পানীয়, এনার্জি ড্রিংকস, ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। ব্যায়াম। আর সব ধরনের ব্যায়ামের মধ্যে সবচেয়ে সহজ, আধুনিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ব্যায়াম হচ্ছে কোয়ান্টাম ব্যায়াম, যা আমাদের শরীরের হরমোনাল, বায়ো ইলেকট্রিক্যাল ও নার্ভাস সিস্টেম সহ দেহের সবগুলো সিস্টেমের মধ্যে আন্তঃপারস্পরিক ভারসাম্য বজায় রাখে দারুণভাবে। এর পাশাপাশি প্রতিদিন সপ্তাহে ন্যূনতম ৫ দিন ২০ থেকে ২৫ মিনিট হাঁটা সুস্থতার জন্য অত্যন্ত সহায়ক। সুস্বাস্থ্যের জন্য হাঁটা ও ব্যায়ামের বহু রকম উপকার তো আছেই। এছাড়াও এতে ঘাম রূপে ত্বকের মধ্য দিয়ে অনেক ক্ষতিকর টক্সিন দূরীভূত হয়ে যায়। চতুর্থ ধাপে রয়েছে হজম। প্রথমত এর জন্য আমাদের খাবারটাই এমন হওয়া উচিত যেন সহজে হজম হয়। দ্বিতীয়ত খাবার গ্রহণের পরিমাণ। এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা হচ্ছে খাওয়ার সময় পাকস্থলীর ১/৩ শক্ত খাবার, ১/৩ তরল এবং ১/৩ ফাঁকা রাখো। অর্থাৎ একটু ক্ষুধাভাব থাকতেই খাওয়া শেষ করা। পরিপাকতন্ত্র বিশেষজ্ঞদের দীর্ঘ গবেষণায় দেখা গেছে এমন খাদ্যাভ্যাসে হজম ভালো হয়। রেচন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্রাব পায়খানার সাথে শরীর থেকে ক্ষতিকর টক্সিন নির্গত হয়। সুস্থতার জন্য এসব বর্জ্য পদার্থ প্রতিদিন বেরিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এর ফলে দেহের সার্বিক পরিচ্ছন্নতা সুন্দরভাবে বজায় থাকে। সহজপাচ্য খাবার, ব্যায়াম ও হাঁটা সুরেচনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এসবের পাশাপাশি সুস্থতার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। নিয়মিত গোসল করার মধ্য দিয়েও শরীর থেকে বহু ধরনের টক্সিন বেরিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষারও একটা বড় অংশ হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিনি ঈমানের অর্ধেক হিসেবে অভিহিত করেছেন। মানব সভ্যতার ইতিহাসে যোগাযোগ প্রযুক্তির আবিষ্কার বিশ্বকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। দূরবর্তী স্থানে দ্রুত সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে টেলিগ্রাফ ছিল এক যুগান্তকারী আবিষ্কার, যা আধুনিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন শুনুন আবিষ্কার গল্প পর্বে দূরের খবর আকাশ প্রদানে টেলিগ্রাফ সম্পর্কে। দৃষ্টিসীমার বাইরে কোনো অঞ্চলে সংবাদ পাঠানোর প্রয়োজনে জন্ম হলো টেলিগ্রাফের। গ্রিক ভাষায় টেলি শব্দটির অর্থ অনেক দূর। গ্রিক কথাটির অর্থ লিখিত। টেলিগ্রাফি হচ্ছে বিদ্যুতের সাহায্যে বহু দূরের স্থানের কোনো খবরের সংকেত পাঠানোর পদ্ধতি। প্রাচীনকালে দূর থেকে খবর পাঠাতে নানা ধরনের পদ্ধতি অবলম্বন করা কথা প্রচলিত ছিল। ইতিহাস বলে ট্রয়ের যুদ্ধে জেতার পর আগমনে নিজের দেশে খবরটি পাঠায় নাকি পাহাড়ের চূড়ায় আগুন জ্বালিয়ে।
আমেরিকান আদিবাসীরা ধোঁয়ার সংকেত দিয়ে সংবাদ আদান-প্রদান করত। জাহাজে এখনো পতাকা উড়িয়ে এবং নাড়িয়ে একেক সময় আলো জ্বালিয়ে নিভিয়ে খবর পাঠানোর ব্যবস্থা চালু আছে। কিন্তু এসব ব্যবস্থায় বিশেষ ফলপ্রসূ হয় না। চোখ চোখে দেখা সবসময় সম্ভব নয়। এমন করে এক দূরত্ব থেকে আরেক দূরত্বে সংবাদ পাঠানো বড়ই কষ্টকর। আগে থেকে নির্দিষ্ট করে রাখা কয়েকটি সংবাদই পাঠানো যেতে পারে। অ্যাবি ফ্লভে চাপার ১৭৯১ সালে ১২০টি টাওয়ার নির্মাণ করেছিলেন, যার প্রথমটির দৃষ্টির সীমায়, দৃষ্টির সীমায় তৃতীয় টাওয়ারের লেকের দৃষ্টিগোচর হওয়ার ব্যবস্থা ছিল। এভাবেই আধ ঘন্টার মাত্র সময় প্যারিস থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কোনো খবর পৌঁছে দেয়া যেত। দ্রুতগামী ঘোড়সওয়ারের পক্ষে এত অল্প সময় করা সম্ভব হতো না। এই ব্যবস্থাকে অ্যাবি অপটিক্যাল টেলিগ্রাফ বলে উল্লেখ করেছিলেন একজন রহস্যময় স্ফটিকা আবিষ্কারক, যিনি সিএম নামে লিখতেন। ১৭৫৩ সালে তাঁর লিখিত ও প্রকাশিত রচনা থেকে জর্জেস লুইস লেসিস সুইজারল্যান্ডে বিদ্যুৎ চালিত একটি টেলিগ্রাফ যন্ত্র তৈরি করেন, যাতে প্রতিটি অক্ষর একটি করে পৃথক তারের সঙ্গে সংযোগ রাখত। ১৭৭৪ সালে এই টেলিগ্রাফ যন্ত্র তৈরি হয়। সিএম রচনা থেকেই লেমেজ অনুপ্রাণিত হয়েছিল। লেসিস প্রাথমিক স্তরের আবিষ্কারক। পরে ফ্রান্সে কার্ল ফ্রেডরিক এডওয়ার্ড ওয়েবার ও ইতালিতে আলেকজান্ডার ভোল্টা অনেক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত ধরনের টেলিগ্রাফ বসানো আবিষ্কার করলেন। প্রথম টেলিগ্রাফ পদ্ধতি কার্যকরীভাবে উদ্ভাবক স্যামুয়েল এফ বি মোর্স। মোর্স এছাড়া মোর্স-4 তৈরি করেন। এই পদ্ধতিতে যন্ত্রটির চাবিগুলিতে ছোট ট্যাব বা ডট এবং একটু টানা শব্দ বা ড্যাশ এর মাধ্যমে টেলিগ্রাফ যন্ত্রের সংবাদ প্রেরণের ভাষা হয়ে ওঠে। ১৮৩৮ সালে ২১শে ফেব্রুয়ারি মোর্স এই আবিষ্কারটি প্রথম প্রদর্শন করেন প্রেসিডেন্ট মার্টিন ভ্যান ব্যারেলেনের সামনে। ১৮৪৩ সালের মধ্যে টেলিগ্রাফের লাইন পাতা হয়ে গিয়েছিল। ইউরোপ ও আমেরিকার বহু বড় শহরেই টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়েছিল। ইংলুগু ও সুইডেন কন্টিনেন্টাল ইউরোপের সঙ্গে সমুদ্রের তলা দিয়ে পাতা টেলিগ্রাফের লাইন দ্বারা যুক্ত হয়ে গেল। এভাবে ইউরোপ, আমেরিকা, নিউফাউন্ডল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে পাতা টেলিগ্রাফের লাইনের মাধ্যমে যুক্ত হয়েছিল। কথিত আছে, এই লাইনটি উদ্বোধন করেন মহারানী ভিক্টোরিয়া। রানী ১৮৫৮ সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস বুফাননের কাছে একটি ৯০ শব্দ বিশিষ্ট বার্তা পাঠান। লোকজ সংস্কৃতি একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারার প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে প্রচলিত বিভিন্ন লোকজ উপকরণ ও সংস্কৃতি আমাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন শুনুন লোক ঐতিহ্য পর্বে খড়ম সম্পর্কে, উপস্থাপনায় উম্মে সালমা রিপা। আসসালামু আলাইকুম। প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাঞ্চলের লোকজ ঐতিহ্য বিষয়ক কথিকা পাঠ করছি আমি উম্মে সালমা রিপা। আজকের কথিকার বিষয় খড়ম। খড়ম বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী পাদুকা, যা সাধারণত কাঠ দিয়ে তৈরি হয়। এটি শুধু ব্যবহারিক পাদুকাই নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। খড়মের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে ভারতবর্ষের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক পরম্পরার সঙ্গে। এটি শুধু এক ধরনের প্রাচীন পাদুকাই নয়, বরং এটি প্রতীক, সংযম, পবিত্রতা ও জ্ঞানচর্চার। খড়ম ব্যবহারের ইতিহাস প্রায় ২০০০ বছরের বেশি পুরনো। বৈদিক যুগে ঋষি মুনিরা খড়ম পরতেন। এটি এক ধরনের সংযম ও বৈরাগ্যের প্রতীক ছিল। মনু সংহিতা, অষ্টাধ্যায়ী ও অন্যান্য ধর্মগ্রন্থে খড়ম পরার বিধি ও তাৎপর্য উল্লেখ রয়েছে। সাধারণ মানুষের কাছে খড়ম ছিল সন্ন্যাসীর বা ব্রাহ্মণের প্রতিচিহ্ন। রামচন্দ্রের খড়ম হল খড়ম ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রতীক। যখন রাম বনবাসে যান, তখন ভরত তার খড়ম এনে রাজ সিংহাসনে স্থাপন করেন ও বলেন, এই খড়মে শাসন করবে অযোধ্যা। এই ঘটনা খড়মকে এক পবিত্র, রাজকীয় ও নৈতিক শক্তির প্রতীক করে তোলে। বৌদ্ধ সন্ন্যাসীরা চামড়ার পরিবর্তে কাঠের খড়ম ব্যবহার করতেন, কারণ প্রাণিহিংসা বর্জন তাদের ধর্মীয় নীতি ছিল। খড়ম ব্যবহার ছিল সাদাসিধে জীবনের অংশ, এক প্রকার ত্যাগের চিহ্ন।
মধ্যযুগে খড়ম শিক্ষিত ও ধর্মপ্রাণ মানুষের ব্যবহার্য ছিল। মঠ, আশ্রম ও তপবনে থাকা ব্রাহ্মণরা খড়ম পরতেন, বিশেষত পূজার সময় বা গুরুজনদের সান্নিধ্যে। সাধারণত খড়ম তৈরি হয় শক্ত কাঠ দিয়ে, যেমন শিশু, শিমুল, বট বা নারকেল গাছের কাঠ থেকে। এটি একজোড়া সমান কাঠের টুকরো, যার ওপর পায়ের আঙুলের মাঝখানে ধরার জন্য একটি খুঁটি থাকে। অনেক খড়মে কারুকাজ করা থাকে, বিশেষত রাজবাড়ি বা জমিদার বাড়িতে ব্যবহৃত খড়মে। খড়ম একসময় পণ্ডিত, কবি, সন্ন্যাসী ও সম্ভ্রান্ত ব্যক্তিদের চিহ্ন ছিল। বাংলা সাহিত্যে খড়মের উল্লেখ বহুবার এসেছে। বিশেষ করে পুরনো কবিতা বা নাটকে খড়মের শব্দকে নিয়ে খটখট ধ্বনিকে ব্যবহার করা হয়েছে গভীরভাবে বোঝাতে। বর্তমানে খড়মের ব্যবহার অনেক সীমিত হলেও তা পুরোপুরি বিলুপ্ত হয়নি। আজকের যুগে খড়ম মূলত প্রতীকী, আচারিক এবং ঐতিহ্যবাহী উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আশ্রম ও মঠে কিছু সাধু ও সন্ন্যাসী এখনো খড়ম ব্যবহার করেন, বিশেষ করে পূজা বা আচার অনুষ্ঠানকালে। গুরু বা পিতৃতুল্য ব্যক্তির খড়ম অনেক সময় পূজিত হয়, যেমন গুরু পূর্ণিমা উপলক্ষে শিষ্যরা গুরুদের খড়মে ফুল অর্পণ করেন। কিছু বিশেষ পূজায় খড়ম ব্যবহৃত হয়, যেমন রামায়ণ পাঠে রামের খড়মের প্রতীক স্থাপন। এছাড়াও নাটক ও যাত্রাপালায় ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র ফুটিয়ে তুলতে খড়ম ব্যবহার করা হয়। সাংস্কৃতিক প্রদর্শনী ও লোকজ মেলায় খড়ম প্রদর্শিত হয় লোকজ ঐতিহ্যের অংশ হিসেবে। শুনছিলাম লোক ঐতিহ্য পর্বে খড়ম সম্পর্কে। এখন শুনুন সমসাময়িক টিপসে মানবিক গুণাবলী নিয়ে। মানবিক গুণাবলী একজন মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের অন্যতম ভিত্তি। সহমর্মিতা, সততা, সহনশীলতা, দায়িত্ববোধ এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ আরও সুন্দর ও কল্যাণমুখী হয়ে উঠতে পারে। শ্রোতাবন্ধু, অনেক কথা হলো। আধুনিক গান আমাদের সমকালীন জীবন, আবেগ, অনুভূতি এবং সংস্কৃতির বহুমাত্রিক প্রকাশ। সুর ও কথার মাধুর্যে আধুনিক গান মানুষের হৃদয়ে আনন্দ ও অনুপ্রেরণার সঞ্চার করে। এখন শুনুন একটি আধুনিক গান। আজ শুধু তোমাকে দু চোখ ভরে আমি দেখেছি, আমি দেখেছি। আজ শুধু তোমাকে দু চোখ ভরে আমি দেখেছি, আমি দেখেছি। অন্তরে অন্তরে ভালোবাসার ছবি এঁকেছি। আজ শুধু তোমাকে দু চোখ ভরে আমি দেখেছি, আমি দেখেছি। ছিলে তুমি কত অপরূপা, যায় না ফেরানো চোখ দেখলে তা। ছিলে তুমি কত অপরূপা, যায় না ফেরানো চোখ দেখলে তা। আমার হৃদয় দিয়ে তোমার হৃদয় শুধু চেয়েছি। আজ শুধু তোমাকে দু চোখ ভরে আমি দেখেছি।
বলুক ওরা আমায় যত নিন্দু, তবুও তোমার মাঝে খুঁজবই সুখ। বলুক ওরা আমায় যত নিন্দু, তবুও তোমার মাঝে খুঁজবই সুখ। আমার দু চোখে তোমার ছবি আমি এঁকেছি, আজ শুধু তোমাকে দু চোখ ভরে আমি দেখেছি, আমি দেখেছি। অন্তরে অন্তরে ভালোবাসার ছবি এঁকেছি, আজ শুধু তোমাকে দু চোখ ভরে আমি দেখেছি, আমি দেখেছি। আজকের সব পরিবেশনা শেষে ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আপনার। অপেক্ষা শুধু কুইজের সঠিক উত্তরটি জানবার জন্য। আজকের কুইজটি ছিল সমাজ সংস্কারের অন্যতম প্রধান ভিত্তি কি? সঠিক উত্তর হচ্ছে জবাবদিহিতা, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ। সঠিক উত্তর লিখে যারা SMS করেছেন তারা হলেন অতসী রানী দাস, দীপক কুমার দাস, জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছাহার চিরিরবন্দর দিনাজপুর থেকে, দীপালী রানী দাস, দিবাকর চন্দ্র দাস, চিরিরবন্দর দিনাজপুর থেকে, সাগর কুমার দাস, সৈকত কুমার দাস, জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, চিরিরবন্দর দিনাজপুর থেকে, বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, চিরিরবন্দর দিনাজপুর থেকে, শিল্পী রানী, বংশীধর ময়দানদিঘি থেকে, মঞ্জুরুল ইসলাম মিন্টু, সভাপতি সততা বেতার শ্রোতা ক্লাব, কেবল কৃষ্ণ, জুম্মাহাট উলিপুর কুড়িগ্রাম থেকে, পিঙ্কি রানী ও খোকন রায়, বক্সিপাড়া সাকোয়া থেকে, সুমন রায়, সারডুবি কার্তিকতলা বাজার থেকে, পলাশচন্দ্র রয়, মারিয়া জায়গিরপাড়া থেকে, বামনহাট ঠিক বুঝতে পারছি না, মোহাম্মদ হাফিজুর রহমান লাবু, মোসাম্মদ রুবসানা বেগম, মারিয়া বোদা পঞ্চগড় থেকে, মোহাম্মদ শেখ ফরিদ, কাজী ফার্মস লিমিটেড আখানগর ঠাকুরগাঁও থেকে, মোহাম্মদ জালাল উদ্দিন জীবন, শিবরাম কাঁঠালবাড়ি কুড়িগ্রাম থেকে, রাফাত ইসলাম ও রাকিবুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম থেকে, অতসী রানী দাস। এই ছিল আমাদের সঠিক উত্তরদাতা বন্ধুরা, যারা SMS করে সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এছাড়াও আজকের উত্তরাঞ্চলিক লাইভে আমাদের কয়েকজন বন্ধু রয়েছেন। আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন, মোহাম্মদ সোহেল রানা সোহেল, সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাব, সাধারণ সম্পাদক আধারদিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে, রেডিও শ্রোতাবন্ধন ক্লাবের সহসভাপতি বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে ইসমাইল হোসেন, জামাল মিয়া, শিবরাম কাঁঠালবাড়ি কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম থেকে, আরও আছেন জনি শেখ, আরও যুক্ত হয়েছেন মঞ্জুরুল ইসলাম মিন্টু, শিল্পী রানী, বিষ্ণু বর্মন, আরও যুক্ত আছেন বীরেশ রয়, কামাল হোসেন, SM জামাল উদ্দিন, আরও যুক্ত হয়েছেন শ্রী মানিক চৌধুরী, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন MD শেখ ফরিদ। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উত্তরাঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সমাজ সংস্কারের চেতনা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের চর্চা আরও বিস্তৃত হোক, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে গড়ে উঠুক একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ। এই প্রত্যাশায় আজকের আয়োজন এখানেই শেষ করছি। যাবার আগে জানিয়ে দিই, আজকের উত্তরাঞ্চল গ্রন্থনায় ছিলেন মনিবুন ফেরদৌস, উত্তরাঞ্চল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি তানসিল আমিতু এবং আমি অনুপ কুমার রায়। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান ও মুর্শিদ জাহান আফরোজ মিতু। অনলাইন সম্পাদনায় মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ নুরুল আফসার।